সম্মানিত পাবনা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। ইউনিভার্সাল গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ইউনিভার্সাল গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মোবারক হোসেন রত্ন 2007 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান দুনিয়া থেকে। রেখে যান 5 কন্যা এবং হাজার হাজার ইউনিভার্সাল কর্মীকে। আশেপাশের অনেকেই হতাশার কথা শোনাতেন, আর কখনো মাথা তুলে দাঁড়াবে না ইউনিভার্সাল কোম্পানি। কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সাহসের যে হাত প্রয়োজন ছিল, সেই মুহূর্তে তা আবার ছিল। ছোট শিশু বাচ্চাদের রেখে সামনে এগিয়ে গেলাম শূন্য হাতে। ঘাত প্রতিঘাতকে আশীর্বাদ হিসেবে নিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প বলার জন্যই আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আমি ইচ্ছে করলেই পারতাম দূর কোনো দেশে নিরাপদে বসবাস করতে। এতিম 5 মেয়ে আর ক্যান্সার জয়ী চির সংগ্রামী সোহানী হোসেনের জন্য কতটুকু টাকা সম্পদেরই বা প্রয়োজন ছিল। কিন্তু আমার প্রতি আমার স্বামীর যে প্রচন্ড আত্মবিশ্বাস, ইউনিভার্সাল গ্রুপের সহযোদ্ধা, এই মুখগুলোকে আমি ছেড়ে যাব কিভাবে এবং রেখে যাব কার কাছে? এভাবেই আমার এবং আমাদের পথ চলা শুরু শূন্য হাতে। সবার পরিশ্রমের ফলস্বরূপ সফলতার শীর্ষে পৌঁছে গেল ইউনিভার্সাল গ্রুপ। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেল ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। মরহুম মোবারক হোসেনের স্বপ্ন পূর্ণ করলাম আমরা সবাই। ব্যবসার পাশাপাশি শিল্প, সংস্কৃতি, সাহিত্য, চলচ্চিত্র দিয়ে আমি বারবার দেশ এবং এই জনপদকে সম্মান বয়ে এনে দিয়েছি, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদেরকে কেন এই অসম্মান? কাদের ছিল এই চক্রান্ত? কি ছিল তাদের উদ্দেশ্য? রাষ্ট্রের একজন দুর্নীতিবাজ কর্মচারী, তৎকালীন পাবনা জেলার ভ্যাটের কমিশনার জাহিদুল ইসলাম, এর কারণে এত বড় একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি 2017-2018 অর্থ বছরে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে ব্যবসায়ী খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর ভ্যাট পরিশোধকারী হিসেবে সম্মাননা প্রদান করেছিল, সেটাই হুমকির মুখে পড়ে যায়। কমিশনার জাহিদুলের 2 কোটি টাকার ঘুষের চাহিদা পূরণ করতে অপারগতা প্রকাশ করি বলে আমার কোম্পানিতে অভিযান চালিয়ে আমাদের বিপর্যস্ত, আতঙ্কিত এবং মার মুখে আচরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার নিয়ে যায়। তারা ঠুকে দেয় 270 কোটি টাকার মামলা। আমি সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথে দেখা করেছি তৎকালীন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের সাথেও। জানিয়েছি শহীদের রক্ত আর বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই দেশটির সমৃদ্ধিতে নিজ অবস্থান থেকে আমার এবং ইউনিভার্সাল গ্রুপের ভূমিকা ও সুযোগ রাখার কথা। কিন্তু আমি কোনো সহযোগিতা পাইনি কারো কাছে। তার ফলস্বরূপ ব্যাংক, পরিবেশক, সরবরাহকারী এবং ট্যাক্সের টাকা সময় মতো জমা দিতে না পারায় ঋণী হয়ে যায় ক্রমাগত। পচন ধরা সেই সময়ে আমি চারপাশে দুর্নীতিবাজদের সদর্প দাপট দেখে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই। দীর্ঘ 4 বছর বন্ধ রয়েছে আমাদের সবার জনপ্রিয়, সবার প্রাণপ্রিয় ইউনিভার্সাল গ্রুপ। আজ যখন কথা বলার স্বাধীনতা এসেছে, তখন আমরা ইউনিভার্সাল গ্রুপই যেন ক্ষতবিক্ষত বাংলাদেশেরই প্রতিরূপ। আর কোনো অন্যায়, অন্যায্য কাজ যেন কারোর সাথে না হয়, তাই এই কথাগুলো তুলে ধরলাম। এখন সময়
অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের, দেশকে নতুন করে গড়ার। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আমাকে আমার কাছে এসছেন, আমার পাশে এসছেন, আমার কথাগুলো শুনছেন। আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমি এর আগে আপনাদের সাথে কথা বলিনি? অনেক প্রতিকূলতা ছিল, অনেক নিষেধাজ্ঞা ছিল। আমি যদি আপনাদের শরণাপন্ন হই বা আমি যদি এই কথাগুলো বলি, তাহলে আমার আরো অসুবিধা হবে। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, আমার বিশ্বাস আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া এবং আপনাদের মাধ্যমে আমার এই ইউনিভার্সাল গ্রুপের কথা, টেস্টি স্যালাইনের কথা প্রচার আপনারা করবেন এবং নিশ্চয়ই উনি অবগত হবেন। আমি একজন মহিলা শিল্পোদ্যোক্তা, সারা বাংলাদেশে আমাদের টেস্টি স্যালাইন, আমাদের ইউনিভার্সালকে টেস্টি স্যালাইন, আমাকে টেস্টি স্যালাইন ম্যাডাম বলা হয়। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি কখনো পিছে ফিরে তাকাইনি। আমার ছোট ছোট বাচ্চা, যখন আমার হাজবেন্ড মারা যায় 2007-এ, তখন তাকে দাফন করার পরপরই 2-4 দিন পরে কিন্তু আমি আমার ছোট বাচ্চাদেরকে রেখে আমি বের হয়ে গেছি, সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছি। আমি কখনো বাচ্চাদেরকে আমি কিভাবে বড় হলো, কিভাবে বেড়ে উঠলো, আমি তাদেরকে ওইভাবে কোলে পিঠে করে বা আমি নেড়ে চেড়ে বড় করতে পারিনি। কিন্তু আমি এতগুলো মানুষের, যখন মারা গেলেন উনি, তখন সবাই এসে আমাকে যখন প্রশ্ন করছিলেন যে ম্যাডাম আমরা এখন কি করব, তখন আমি তাদের দৃষ্টি ফেরাতে পারিনি। একটু আগে আমি আপনাদের বলেছি, আমি ইচ্ছা করলে অনেক আরামের জীবন যাপন করতে পারতাম, এত লোড আমি নাও নিতে পারতাম। কিন্তু এই ছোট ছোট বাচ্চা, বড় মেয়েটা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী, বাদ বাকিগুলো খুবই ছোট। এখন আপনাদের দোয়ায় এই বাচ্চাগুলো, বড় মেয়েটা এখন ক্যান্সার সায়েন্টিস্ট হয়েছে, পিএইচডি করছে আপনার লন্ডনে কুইন মেরি ইউনিভার্সিটিতে। এটা আপনাদের জানা প্রয়োজন। রক্ত চলে গেছে, তার 5টা মেয়ে এখন কে কি অবস্থানে আছে। মেজো মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ও নর্থ সাউথে লেকচারার ছিল, ও এখন পিএইচডি করতে আমেরিকাতে। 3 নম্বর মেয়েটা ও লতে অলরেডি অনার্স গ্রাজুয়েশন করে এলএলএম করছে, ও আপনার লাইসেন্স পেয়ে গেছে জজ কোর্টে, ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করে। 4 নম্বরটাও ব্রিটিশ লতেই এলএলএম করছে, ও লন্ডনে ব্রিস্টলে। আর যে মেয়েটা 2 বছর 2 মাস ছিল, সেই মেয়েটা এখন মহিলা কলেজে সেকেন্ড ইয়ার। এই আমার জার্নি, এই আমার ইউনিভার্সাল গ্রুপের জার্নি। এবং হাজার হাজার কর্মী, তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে ম্যাডাম কবে খুলবেন। আমি আজকে আমার কাছে সবাই সহযোগিতার জন্য, আমি একসময় আপনাদের যে কোনো প্রোগ্রামে, যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সব সময় আমি ছিলাম। কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি যে ম্যাডাম আপনি কেমন আছেন। আমি আসলে ওইভাবে আপনাদের শরণাপন্ন হইনি। কিন্তু আজকে আমি কথা বলার স্বাধীনতা এসছে, সবাই মুক্তভাবে কথা বলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে যে আপনাদের শরণাপন্ন হয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমরা আসলে কেমন আছি। আমার পরিবেশক যারা ডিলার, যখন বন্ধ হয়ে গেল কোম্পানিটা, তখন ডিলার, দোকানদার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের কোটি কোটি দোকানদার, যারা টাকা দিয়ে আমাদের পরিবেশকদেরকে সহযোগিতা করতো, তারা টিটি পাঠাতো, আমাদের ব্যবসাটা ওইভাবে চলতো। এই দোকানদারগুলো খুব ক্ষতিগ্রস্ত। ডিলার তারা টাকা পাবে, ব্যাংক টাকা পাবে, সাপ্লায়াররা টাকা পাবে। আমি আসলে এমন একটা উভয় সংকটের মধ্যে, হয়তো মানুষ মনে করেছে না ম্যাডামের কোনো সমস্যা থাকতেই পারে না। আসলে ওইভাবে আমি কখনো কাউকে প্রকাশ করিনি। আমি থাকলেও রত্নদ্বীপ থাকবে, ইকোরেসর থাকবে, রূপকথার কাব্য থাকবে, আমি না থাকলেও থাকবে। এই প্রতিষ্ঠানগুলো এক একটা আমি মনে হয় যে একটা টাকা গুজে রেখেছি। এগুলো আপনাদের বিনোদনের জন্য। আমার মনে হয়েছে যে এখানে কোনো বিনোদনের ব্যবস্থা নাই। আসলে আমার নানা বাড়ি ছিল পাবনা কর্ণসূচিতে, আমার বাবার বাড়ি সিরাজগঞ্জে, আমার নানির বাড়ি নাটোর। তো আমার মনে হয়েছে যে নাটোরে যেহেতু বেড়ে ওঠা, ওখানে গণভবন ছিল, ওখানে রাজবাড়ি ছিল, আমরা দেখে বড় হয়েছি। কিন্তু এখানে
বিয়ে হয়ে আসার পরে আমি খুব আক্ষেপ করতাম যে আসলে এখানে বিনোদনের কোনো জায়গা নেই। আমি এবং আমার সবাই মিস করতাম আমরা। তখন আমি টুকটুক টুকটুক করে আমি এই রত্নদ্বীপ রিসোর্ট, ইকো রিসোর্ট, যেটা হয়তো আপনারা সবাই ইতিমধ্যে গেছেন, আপনারা ঘুরে এসছেন, আপনাদের সন্তান একটা ভালো একটা জায়গায়, সবার তো সামর্থ্য নাই কক্সবাজার কিংবা সিলেট কিংবা ইয়েতে, আর ওটা 2-3 দিন 4 দিন লেগে যায়। তো এখানটা আমি এটাও তো এখন মনে করেন এই রিসোর্ট গুলো যদি সিলেটে বা কক্সবাজারে হতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখানে এভাবে আহ, আমরা ওরকমভাবে রুম টুম আমরা বা ওরকম প্রোগ্রাম পাই না। আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যে কোনো প্রোগ্রাম, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের যে কোনো বন্ধু বান্ধব, তাদের প্রোগ্রামগুলো রত্নদ্বীপ, এটা আমি মনে করি এটা আপনাদের প্রপার্টি, এটা আমার না। আমি করেছি ঠিকই, কিন্তু আমি আমি মনে করি এটা আপনাদের সম্পদ, পাবনার সম্পদ। রত্নর 5টা মেয়ে পাবনার সম্পদ, এই সমস্ত প্রপার্টি আপনাদের সম্পদ, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এবং আজকে যে আমাদের দেশের যে অবস্থা, আজকে আমি যদি কোম্পানিটা খোলা থাকতো তাহলে আমি বন্যার্তদের পাশে দাঁড়াতে পারতাম, আমি সমন্বয়ক যারা আহত হয়েছে হসপিটালে কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারতাম। আমি আমার যেটুকু সামর্থ্য হয়তো আমি সেটুকু দিয়ে আমি এগিয়ে গেছি, কিন্তু আমি আগে যেরকম ছিলাম আমি ওরকম ভাবে আমি হয়তো বা এগিয়ে যেতাম। তো আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, রত্ন 5টা মেয়ের জন্য দোয়া করবেন। রত্ন মৃত্যুর আগ পর্যন্ত তার একটা আমার প্রতি আস্থা ছিল যে না আমি পারবো কোম্পানিটাকে রক্ষা করতে। আপনাদের সহযোগিতা, আপনার সবার সহযোগিতাতে আমি আজকে এই পর্যন্ত এসেছি, আমি ভেঙে পড়িনি। আমার বিশ্বাস এখন কোথায় কি অবস্থা আছে আর আপনার মামলাটা কি অবস্থা? মামলাটা সুপ্রিম কোর্টে আছে। ওটা যেহেতু সরকারের, বুঝতেই পারছেন অত নিশ্চিত, এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো। আর জাহিদুল ইসলাম সম্ভবত ঢাকাতে, আমি সঠিক জানি না। জাহিদুল ইসলামের দ্বারা তার পরিবারও ক্ষতিগ্রস্ত, তার ভাই বোন সবাই ক্ষতিগ্রস্ত, অনেক রিপোর্ট হয়েছে এইটাতে। এবং আমি এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে যখন দেখা করতে যাই, উনি সিরাজগঞ্জের মানুষ, আমার বাড়িও সিরাজগঞ্জ, আমি সেই অধিকার নিয়ে তাকে আমি দেখা করতে গিয়েছিলাম এবং বলেছিলাম যে কি আপনি কি চান, ওনার ব্যবহার খুবই খারাপ। আমি কোনো কিছু চাইতে আসিনি। আমি যেহেতু সিরাজগঞ্জ বাড়ি, আমার কাছে একটা ডকুমেন্ট ছিল পেন ড্রাইভে, যখন দর কষাকষি হয় টাকা পয়সা নিয়ে তখন আমরা একটা অডিও রেকর্ড করেছিলাম, ওইটাই আমি তাকে বললাম যে এইটা আপনি রাখেন, এটা ওখানে ছিল। জাহিদ বলছিল যে এই টাকা শুধু আমরা খাবো না, আমি খাবো না, এটা রাজশাহী কমিশনার খাবে, এনবিআর এর চেয়ারম্যান খাবে এবং প্রাইম মিনিস্টার খাবে। তো আমার মনে হয়েছে যে এটা তাকে দেওয়া উচিত। আমি বললাম যে এটা আপনি রাখেন কিংবা এটা শোনেন কিংবা ফেলে দেন, এটা আমার কোনো বিষয় না, আপনি এটা দেখতে পারেন। আমার কোম্পানি আমি চালাবো কি বন্ধ করবো সেটা আমি সেটা চিন্তা করব। চলে আসলাম। পরবর্তীতে আমি কিছুদিন আগে আমি রাষ্ট্রপতি শরণাপন্ন হলাম। ট্যাক্স ভ্যাট যখন আমাকে চাপ দিচ্ছে টাকার জন্য, আমার ব্যবসা না, আমি কোত্থেকে টাকা দিব, আমি কিভাবে আমি ইয়ে করব। পরে আমি তখন ওনার পরামর্শে আমি আবার তার কাছে আমি বললাম যে আমি ওর সাথে দেখা করবো না, ও খুব খারাপ লোক, খুব খারাপ ব্যবহার করে। পরে আমি যখন ওনার সাথে দেখা করতে যাই, তখন ঢোকার সাথে সাথে উনি বলে ফেললেন যে আপনি আবার সত্যি কথাতে এসছেন। তা আমি বললাম যে না, আমি যদি সত্যি খারাতাম তার 3 বছর আগেই আমি আপনার কাছে আসতাম। যেহেতু উনি পাবনাতে যাবেন, ওনার ম্যাক্সিমাম লোকজন সব আমার রত্নদ্বীপ রিসোর্টে ওঠে। ট্যাক্স থেকে বলা হচ্ছে আমার গ্যাসের লাইন কেটে দেবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে। তো এটা কেটে দিলে তখন তো ওইখান থেকে ফোন আপনাদের কাছেই যেত, আমি এই জন্য আপনাদের স্বর্ণাপন্ন। তো যাই হোক, কোনো রকম মানে 2-3 মিনিট আমার আমার সাথে মানে কথা বলে খুব খারাপ ভাবে আমি পরে বেরোয় এসেছি। কোনো বিচার নাই, কার কাছে বিচার চাই, খুবই দুঃখজনক। আমি কি বলি, আপনারা এখন এই কোম্পানি যেটা বন্ধ আছে সেটা আপনি এখন শুরু করতে চাচ্ছেন, আর বা শুরু করার ক্ষেত্রে কি কোনো আইনি জটিলতা আছে? আসলে টাকার প্রয়োজন একটা কোম্পানি যখন, কারণ আমি তো বললাম যে আমি তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। এখন আমাদের যে সরকার এখন আমাদের ডক্টর ইউনূস, ওনার নলেজে যদি যায় নিশ্চয়ই উনি আমাকে মহিলা একজন শিল্পোদ্যোক্তা হিসেবে, কেন উনি চাকরির
তে উনি বিশ্বাসী না। উনি বলেছেন যে উনি ব্যবসাতে হ্যাঁ, উদ্যোক্তা। তো আমি একজন মহিলা উদ্যোক্তা, আমার মনে হয় যে বাংলাদেশে আমার মতো এরকম একজন পরিশ্রমী মহিলা শিল্প উদ্যোক্তা হাতে গোনা কয়েকজনের মধ্যে আমি আমার বিশ্বাস আপনারা সেটা স্বীকার করবেন। তো নিশ্চয়ই উনি আমাকে হেল্প করবেন যদি আমি ওনার পর্যন্ত পৌঁছাতে পারি বা আপনাদের মাধ্যমে ওনার নলেজে যায়, তখন উনি নিশ্চয়ই ব্যাংকের কোনো আমাকে কোনো রকম ভাবে একটু সেটা লোন হোক বা সেটা যে কোনো ভাবে আমাকে সহযোগিতা করলে আমি আবার কোম্পানিটাকে চালু করতে পারবো এবং আমার যে সমস্ত সহযোদ্ধা তাদেরকে নিয়ে আমি আবার শুরু করতে পারবো এবং আপনাদের পাবনার যে টেস্টি স্যালাইন এটাকে আমি আবার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এখানে বলা বাহুল্য যে এই সুযোগে বিভিন্ন নকল কোম্পানি একদমই নিম্নমানের ইয়ে দিয়ে বিভিন্ন জায়গায় এই টেস্টি স্যালাইন তারা তৈরি করছে, আমার মতোরই মোড়ক, আমার মতোরই প্যাকেট স্যাচেট। তো এটা ভোক্তারা সবাই রিগ্রেট করেছে, কারণ ভোক্তারা একবার খাওয়ার পরে বলে যে না, এটা আমাদের ইউনিভার্সাল পাবনা ইউনিভার্সাল দিলারপুরের টেস্টি স্যালাইন না। অনেক বড় একটা পাওয়া, এটি অনেক বড় একটা স্বীকৃতি। তো আমার বিশ্বাস আমি আমি সরকারি যদি কোনো সহযোগিতা পাই আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমার প্রশ্ন ছিল যে এই যে জাহিদুল ইসলাম এই অপকর্মগুলো করেছেন এবং তার প্রমাণও আপনার কাছে আছে, অনেক তথ্য আছে। এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন তো তাইলে আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আপনি কোনো এরকম মামলায় যাবেন কিনা? আর দ্বিতীয়ত ওই যেই রেকর্ডটা আছে সেটা আসলে আমাদেরকে শোনানো বা আমাদেরকে দেওয়া যাবে কিনা? অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে আমি পৌঁছে দিব, আপনারা ওটা শুনবেন এবং মামলা তো চলছেই, এটা আবার যখন কোর্টে দাঁড়াবে, কারণ অনেক অবৈধ মামলা বা মিথ্যা মামলা দেখেন আস্তে আস্তে করে কিন্তু সবই ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমার কোর্টে আমরা ইনশাল্লাহ প্রমাণ করতে পারবো যে এটা, কেননা সেই ডকুমেন্ট আমাদের কাছে সবকিছুই আছে এবং আমার বিশ্বাস এটা মানে মামলা যেটা করছে রাষ্ট্রপক্ষ আপনার বিরুদ্ধে, আপনি যে ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম, অবশ্যই আমি এটা অবশ্যই আমি এটা আমি করবো যখন আমি শক্তভাবে আমি দাঁড়াবো কোম্পানিটাকে, আমি যখন আবার ন্যায় বিচার পাবো এবং আমি আমার কোম্পানিটাকে আমি দাঁড় করাতে পারবো, তখন আমি পর্যায়ক্রমে আমি তার এগেইনস্টে আমি মামলা এই মামলায় জি 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 জি। আমার একটা প্রশ্ন আছে। এই জাহিদুল ইসলাম যে 270 কোটি টাকার ভ্যাটের অভিযোগ আনছে, আপনি বলতেছেন 270 কোটি টাকা তো একদিনে ভ্যাট আসে। এই 270 কোটি টাকা বা তার কম পরিমাণ কি আপনি সরকারকে আমি আপনার 2017 আপনার ওর ভিতরে লেখা আছে 2017-18 বর্ষে আমি শ্রেষ্ঠ করদাতা হলাম। হ্যাঁ, 17-18 বর্ষে, তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমি রাজশাহী পাবনাটা রাজশাহীর ভেতরে ইয়ে, আমি ওনাদের হাত থেকে আমি পুরস্কৃত হলাম, আমি ইয়ে নিলাম, হ্যাঁ ক্রেস্ট নিলাম, প্রথম আলোতে ফলাও করে সেটা প্রচার হলো। তাহলে তারাই কিন্তু আবার বলছে যে আমি কর ফাঁকি দিয়েছি। এটা তো মনে করেন যে একেবারে প্রমাণিত যে তারা, এবং যে এটা না দিলে 2 কোটি না দিলে তাহলে আমরা কিন্তু আবার আপনার এগেইনস্টে ইয়ে করবো। এবং যখন উনি আমাদেরকে এরকম ভাবে আমাদের কোম্পানিটাকে নিয়ে গেল কাগজপত্র, তারপরেও কিন্তু উনি ওয়েট করেছিলেন যে 10-12 দিন যে আমরা তার সাথে কোনো রকম ভাবে ইয়ে করি কিনা, মানে সমঝোতা করি কিনা। আমি সমঝোতা করিনি। আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে বরখাস্ত, সেটা তো নিশ্চয়ই মামলাটা হয়েছে প্রমাণ, উনি তো জাহিদুল তো কোনো প্রমাণ অবশ্যই দিতে পারছে। তাহলে আপনি বলতেছেন আপনি করদাতা হয়েছেন, কিন্তু উনি তো মামলা করেছেন প্রমাণ সাপেক্ষে। তাহলে সে যে ডকুমেন্ট গুলো দিয়েছে সেই ডকুমেন্ট গুলো কি মানে জাল করা ডকুমেন্ট না কি সেটা? অবশ্যই তারা নিজেদের, যেহেতু আমার কাছে যে অডিও রেকর্ডটা আছে তাদের কথোপকথন, তারা তো নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম ভাবে তারা তাদের ওয়েটা ওইভাবে উপস্থাপন করবে। সেটা আমি বিচার পাইনি বিগত সরকারের আমলে, কিন্তু
এই জিনিসগুলো ধূপে টিকবে না। সেগুলো জাল ডকুমেন্ট 100%। আপনি সেটা রেখে মামলা করবেন যে আপনি বিরুদ্ধে জাল হ্যাঁ আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই তা সেগুলোর যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আমার কাছে আছে যেটা আপনাদেরকে দেওয়া আছে, এবং তার এগেইনস্টে অনেক অনেক পত্রিকাতে লেখালেখি হয়েছে, বা আমার কাছে যে ডকুমেন্ট আছে সেটা উপস্থাপন করলে আমার বিশ্বাস যে তার অনেক বড় শাস্তি হবে। আমার একটু জানার ছিল আর কি যে এই আজকে যে সংবাদ সম্মেলন করছেন দীর্ঘ 4 বছর পরে 2017-18 অর্থ বছরে আপনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ করদাতা হিসাবে আপনি পুরস্কৃত হন, কত টাকা কর দিয়েছিলেন? দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তীতে 270 কোটি টাকার করের যে মামলাটা এনবিআর আপনাকে দিল এই জাহিদুল ইসলাম, যে আপনাকে অসৎ একটি প্রস্তাব দেওয়ার জন্য সেই প্রস্তাবে না হওয়ার জন্য, আসলে কত টাকা কর হয়েছিল আর কেন সব মিলিয়ে 270 কোটি টাকা যদি মানে করের যে মানে মামলাটা হয়েছে মূলত আসলে কর কতটুকু ছিল, এবং এই 270 কোটি টাকা যে করের মামলা এটা কি আসলে অসত্য? 100% অসত্য, কারণ 270 কোটি টাকা যদি আমি কর ফাঁকি দেই তাহলে আমাকে কত হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে হবে, তাই না? এটা তো 100%ই অসত্য। এবং আমি প্রতি মাসে আমার যে ইনকামের উপরে আমি যে কর দিতাম সেই করের স্যাটিসফাইড হয়ে কিন্তু আমি পুরস্কৃত হয়েছি। এখন সে তার যে অসৎ উদ্দেশ্য, এখন সে কারো দ্বারা প্রভাবিত হয়ে হোক বা সে নিজে উৎসাহিত হয়ে হোক, সে যেখানে যেখানে ছিল সেখানেই সে কুমিল্লা বলেন, চিটাগাং বলেন, যেখানে যেখানে ছিল সেখানেই সে এই ধরনের দুর্নীতি করে এসছে। তো এখানে এসে যখন তখন তো করোনা, তখন সবকিছু বন্ধ, আমাদের ফ্যাক্টরি বন্ধ, আমাকে বলা হলো 1 সপ্তাহের মধ্যে 2 কোটি টাকা দিতে হবে। আমি কোত্থেকে দেব? হ্যাঁ, আর আমি কেন দেব? আমি যদি তার সাথে সমঝোতায় যেতাম তাহলে আমাকে পরবর্তীতে আরেকজন এসে বলতো যে আপনি তো ওনাকে 2 কোটি টাকা দিয়েছেন, তাহলে আপনি আমাকে আরো 2 কোটি টাকা দেন। আমার ব্যবসা করার দরকার নাই, আমি 100% অনেস্টলি আমি ব্যবসা করব। আমার প্রত্যেকটা প্রোডাক্ট 100% ভালো। আমি নিজে খেটে আমি পরিশ্রম করে এত দূর এসেছি শূন্য হাতে, একটু আগে আমি আপনাদের বলেছি। সুতরাং এখানে আমি তাদের সাথে আমি অসৎ, তারা অসৎ, তাদের সাথে তো আমি অসৎ কাজে আমি ইয়ে করতে পারি না। রাষ্ট্রপক্ষ আপনার বিরুদ্ধে মামলা করলো, সেই বিষয়ে আপনি ন্যায় বিচার করতে সাথে মামলা করেছিলেন? না, ওরা যখন মামলা করলো তখন তো আমরা সেটা প্রোটেস্ট করার জন্যই আমরা ইয়ে করলাম, কিন্তু স্বভাবতই যেটা হয় যে সেটা তাদের পক্ষেই রায় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিচার পাইনি বিধায় কিন্তু আমি এই 4 বছর আমি মুখ বন্ধ করেছিলাম, আমি কিছুই বলতে পারিনি। এবং আমাদের উপর সেরকম ভাবে আমাদের উপর নিষেধাজ্ঞা ছিল যে যদি আপনি কোনো মিডিয়ার শরণাপন্ন হন কিংবা কোনো রকম যদি আপনি প্রেস কনফারেন্স করেন, কোনো রকম ইয়ে করেন, তাহলে কিন্তু আপনার আরো ক্ষতি হবে। দরকার নাই তো, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে আমি ব্যবসা বন্ধ করে দিলাম, যে দরকার নাই, কেননা ব্যবসা বন্ধ ছিল, তারপরেও তা ভ্যাট আমার কাছ থেকে দাবি করেছে যে না আপনাকে ভ্যাট দিতে হবে। এই স্বল্পদিনের সরকারের পরিবর্তন বা একটা সরকারের বিদায়, নতুন একটি অন্তর্বর্তী সরকারের হচ্ছে আগমন হয়েছে, সব মিলিয়ে আপনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা যে কোম্পানি চালু করার, এবং সব মিলিয়ে এই কোম্পানি চালু করতে এখন কত টাকা প্রয়োজন এবং কেউ আপনাকে এই টাকাটা দিয়ে সহযোগিতা করছে? এই গ্রিন সিগন্যাল তো উনি তো বসছে মাত্র বোধহয় 15-16 দিন, 17 দিনও হয় নাই, কেননা একটা ব্যক্তির চেয়ে দেশ বড়, উনি এখন সংগঠিত হতে তো সময় লাগবে, ওনাকে সময় দিতে হবে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমি চাইছি ওনার শরণাপন্ন হতে, এবং গ্রিন সিগন্যালটা নিশ্চয়ই ওনার ওখান থেকে আসবে, বা আমিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে পাবনার কৃষি সন্তান মোবারকুল হোসেন রত্নের প্রিয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপ যে উত্থান হয়েছিল, আপনি যে কথাগুলো এখন বা আপনি যে লিখিত বক্তব্য দিয়েছেন, এটার বাইরে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এবং আপনি কোনো চাপের মুখে আপনি বিভিন্ন আপনার যে দপ্তর পরিবর্তন করেছিলেন বা আপনার ব্যবসার যে এটা হয়েছিল, এই ফ্যাটের বাইরে সরকারি কোনো কর্মকাণ্ডের বাইরে আপনার আর কোনো অসুবিধা ছিল কিনা এই ফ্যাক্টরিটা চালু রাখার, এটা জানতে চাচ্ছি। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে কম বেশি আপনারা সবাই জানেন, কিছু কিছু কথা অপ্রকাশিত থাকে,
তারপরেও আমি একজন মহিলা শিল্পোদ্যোক্তা হিসেবে আমি চেষ্টা করেছি এগিয়ে যাওয়ার। কোনো রকম যদি কেউ চাপ সৃষ্টি করেও থাকে সেটা আসলে হয়তো আমি নিজের ভিতরে রেখেছি, এটা দরকার নাই এটা প্রকাশ করার, এটা আপনারা জানেন। এবং যদি কেউ করেও থাকে সেটা খুবই দুঃখজনক, লজ্জাজনক, এবং এটা পাবনার জন্য খুবই অপমানজনক। কেননা এখানে পাবনায় আমরা যারা ব্যবসায়ী আছি, ছোট বড় সবাই আমরা সম্মিলিতভাবে আমরা পাবনাকে পুরনো জেলা হিসেবে পাবনাকে মফস্বল বলার কোনো রকম আর কিন্তু স্কোপ নাই এখানে। সবাই আমি চাই একজন শিল্পোদ্যোক্তা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আমরা সবাই মিলেমিশে, কেউ হয়তো ছোট ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী, আমরা তো ব্যবসায়ী, আমরা যারা এখানকার বড় ব্যবসায়ী তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাদেরকে গার্জেন মানি। সুতরাং নিশ্চয়ই আমরা চাইবো যে তারা আমাদেরকে সহযোগিতা করবে, সবাই আমাদেরকে সহযোগিতা করবে, এবং সহযোগিতা করেছে বিধায় আমি হয়তো এতদূর এসছি। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যেবার রাজশাহী বিভাগে সম্মানিত হলেন সেই বছর আপনি কত টাকা কর দিয়েছিলেন? আমার তো এটা তো সেলের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি প্রত্যেক মাসে আপনার 1.5 থেকে 2 কোটি টাকা আমি ভ্যাট দিতাম। মানে আমি আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনি 2012 থেকে 2018 পর্যন্ত এই 6 অর্থ বছরে যে করটা দিয়েছেন, ঠিক আছে, তারপরে আপনার কাছে দাবি করা হলো 250 কোটি টাকা। তার মানে আপনার রেগুলার যে করটা দিয়ে আসছেন, এই করের মধ্যে থেকে কি ওই হঠাৎ করে 250 কোটি টাকা চাপাই দিল, নাকি বকেয়া দিয়ে তারা চাপালো? না, এটা তো একটা মিথ্যা মামলা। না, আমি যেটা বলছি যে মানে বকেয়া দেখালো তারা, নাকি আসলে হঠাৎ করে বললো তো আপনাকে 250 কোটি টাকা কর দিতে হবে? এটা তারা ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো বিগত দিনে শুধু ভ্যাট না, শুধু আমি সোহানী হোসেন না, প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন একটা শিল্পোদ্যোক্তা বা একটা ব্যবসায়ী এখন তো মানে কেউ ইনভেস্ট করবে না যদি এরকম ভাবে তাদের উপরে কর চাপানো হয়। সঠিকভাবে কর দেওয়ার পরে যদি তাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হয়, কেউ ইনভেস্ট করবে না। এই মেধাগুলো চলে যাবে বাইরে, কিংবা তারা আর কোনো রকম ব্যবসার প্রতি ইন্টারেস্টেড হবে না। এটা তো সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ রকম বানোয়াট। এটা তো একদমই আপনারা ওনার সম্বন্ধে রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে এটা প্রত্যেকটা জায়গায় উনি করেছেন। আচ্ছা, এখন আমরা যেহেতু আপনি পাবনার কৃতি সন্তান এবং পাবনার একটা প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশে মানে ফেমাস বলতে গেলে, এবং ইউনিভার্সালকে চেনেন এমন কোনো বাংলাদেশি নাই, তো সেই হিসেবে এখন আপনার প্রতিষ্ঠান দাঁড় করাতে আমাদের যে সহযোগিতা দরকার আমরা আপনাকে দিব। বাট সেই সাথে আমি আপনাকে অনুরোধ করবো যে ইউনিভার্সালের সঙ্গে যারা জড়িত তারা এখন অনেকেই অন্যান্য পেশায় চলে গেছে। আমি অনুরোধ করবো আপনি দ্রুত এই শিল্প প্রতিষ্ঠানটা চালু করেন, আমাদের সহযোগিতা আপনার সবসময় থাকবে। অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু জানতে চাই, এই প্রতিষ্ঠানটা আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা আপনার নিজের লোক, আপনার কর্মচারী এবং আপনার আশেপাশে যারা থাকে তারা এর সঙ্গে ইনভলভ কিনা? আসলে আপনারা শুনে হয়তো জানেন না, আমি একটা কোম্পানি তো একা চালানো যায় না, সবাইকে সম্মিলিতভাবে কিন্তু চালু হয়। হ্যাঁ, তো সবকিছুই চলতো, কিন্তু আমার একটা সুই ঢুকলেও আমার নলেজে থাকতে হবে, একটা সুই বেরোলেও আমার নলেজে থাকতে হবে। আমি এরকম ভাবে আমি কোম্পানিটাকে চালু করতাম। এখন 20%, 25%, 15% একটু চোখ বন্ধ করে রাখতেই হয়, এটা তো করা যায় না। কিন্তু আমরা সবাই ইউনিভার্সাল পরিবারের সদস্য, আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করেছি। ফাঁকি দেওয়া বা চুরি করা বা দুর্নীতি করা এই ধরনের লোকজন থাকলে তাদের কাছ থেকে করে আমি সাইড করে দিয়েছি বা সরিয়ে দিয়েছি। ধন্যবাদ ইউনিভার্সাল গ্রুপের যাকে আজকে এই কথা সকল সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের আলোচনার পাশাপাশি আপনারা জানেন অনেক সিনিয়র সাংবাদিক এসেছেন, বিশেষ করে আব্দুল হামিদ ভাই, সাদি ভাই, রুমি ভাই এবং আখতারুজ্জামান আখতার, আমার আঙ্কেল রেমন ভাই প্রশ্ন করলো, অনেকে দেখছেন, তো অনেকেই আসছে, বাঁধন আয়ুব ভাই, সবাই আসছে, হাজি বাবলা ভাই, বিপ্লব চৌধুরী ভাই, সবাই আসছে আপনার ডাকে।
আমার বিশ্বাস আপনার সকল সংবাদ কর্মী ইউনিভার্সাল আবার চালু হোক এটা চায়, মনে প্রাণে চায়। কেননা ইউনিভার্সালের সাথে আমার বিশ্বাস আমি না হলেও মানে ব্যক্তিভাবে আমি যদি উপকৃত না হই, আমার ভাই ভাতিজা কিংবা সবাই জড়িত। তো সবাই আমরা সংবাদ কর্মীরা চাই ইউনিভার্সাল আবার চালু হোক, আবার পাবনায় অর্থনীতির চাঙ্গা ফিরে আসুক, এই আশাবাদ ব্যক্ত করি। আপনার কথাগুলি যেগুলি আমরা শুনলাম, সবাই উপস্থিত সকল গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আপনি সুবিচার পান এই আশাবাদ ব্যক্ত করি আজকের সংবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে অনেক